অনুমোদনহীন সমবায় সমিতি ও এনজিওর ছড়াছড়ি, রাজশাহীতে কোটি কোটি টাকা হাতিয়ে লাপাত্তা চক্র, মুনাফার লোভে সর্বশান্ত অনেকে, প্রতিকার চান ভুক্তভোগীরা। দুর্ঘটনার হটস্পট বগুড়ার নাটোর রংপুর মহাসড়কের 20টি পয়েন্ট, 7 মাসে 90 জনের প্রাণহানি, আহত অর্ধশতাধিক, বেপরোয়া গতিসহ নিয়ম না মানাই কারণ। পাবনায় বেড়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাত, 2 সপ্তাহে নারী শিশুসহ আক্রান্ত অন্তত অর্ধশত, প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ স্থানীয়রা। এবং বগুড়ায় যমুনার হাসনাপাড়া তীররক্ষা বাঁধে ভাঙন, নদীগর্ভে বিলীন 30 মিটার, গ্রামীণ পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা, ব্যবস্থা নেয়ার আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রাজশাহী জেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অনুমোদনহীন সমবায় সমিতি ও এনজিও। অধিক মুনাফা ও সহজ শর্তে ঋণের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে চক্রের সদস্যরা। এতে সর্বশান্ত হয়ে পথে বসেছেন অনেকেই। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেও বিচার পাচ্ছেন না ভুক্তভোগীরা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। আলোর আশা, মোহনা, আলবায়া, আত্মাবাড়া স্বচ্ছতা সমবায় সমিতি ও এনজিওতে 1 লাখ টাকা রাখলে মাসে 15% লভ্যাংশ দেওয়া হবে। প্রথমে টানা কয়েক মাস মুনাফাও দেওয়া হয়েছে। এরপর গ্রাহকের বিশ্বাস অর্জন করে তাদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও চক্রের মূল হোতারা। গেল 2 বছরে অর্ধশতাধিক অনিবন্ধিত সমবায় সমিতি ও এনজিও গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে গেছেন বিদেশে। স্বল্প বিনিয়োগে টাকা দ্বিগুণ আর সহজ শর্তে ঋণের লোভ, ঠিক এই কৌশলকে কাজে লাগিয়ে রাজশাহীর 9টি উপজেলা ও মহানগর এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু ভুয়া এনজিও ও তথাকথিত সমবায় সমিতি। তবে অভিযোগ রয়েছে, অনুমোদন ছাড়া অবৈধভাবে পরিচালিত হচ্ছে শতাধিক নামসর্বস্ব ভুইফোর প্রতিষ্ঠান। রাজশাহীর গোদাগাড়ি, পবা, তানোর ও বাগমারা এলাকায় গ্রাহকের মূলধন ও সঞ্চয়ের কোটি কোটি টাকা হাতিয়ে রাতারাতি কার্যালয়ে তালা ঝুলিয়ে সটকে পড়েছে ভুয়া এনজিওর কর্তা ব্যক্তিরা। অনেক সময় জনগণের হাতে ধরা পড়ায় পুলিশে দেয়া হয়েছে। অনেকে তাদের প্রতারণা জালে পড়ে হয়েছেন নিঃস্ব। 60 থেকে 70 কোটি টাকা মারা গেছে। আমি 24 লাখ টাকা রেখেছি, আমার মতো আরো অনেকেই, আমার চেয়ে অনেক বেশি টাকা অনেকে রাখছে। 40% দেবো, 30% দেবো এভাবে বলে দেয় না, এখন যাচ্ছে বলা আছে। বিভাগীয় সমবায় সমিতির শীর্ষ কর্মকর্তা বলেন, ভুয়া এনজিও বা সমবায় সমিতি পরিচালনা করা দণ্ডযোগ্য অপরাধ উল্লেখ করেই অপরাধে জড়িতদের 10 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে বলে জানান। সমবায় আইনের 9 ধারা এটা দণ্ডযোগ্য অপরাধ, এটা 10 বছরের কারাদণ্ড। তখন আইন অনুযায়ী আমরা এটি থানাকে ইনফর্ম করি। এদিকে জেলা প্রশাসন বলছে, অবৈধ এনজিও ও নিবন্ধন নেই এমন সমবায় সমিতির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা যখন এই ধরনের এনজিওর কার্যক্রমের বিষয়ে খবর পাই, আমরা স্থানীয় প্রশাসন যারা থাকে, অর্থাৎ আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের স্থানীয় যে থানা আছে, পুলিশ স্টেশন আছে, তাদের মাধ্যমে তাদের কার্যক্রম বন্ধ করার জন্য আমরা নির্দেশনা দিয়ে থাকি। গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া ভুয়া এনজিওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। অভিযোগগুলো যখন আমাদের কাছে আসে তখন এই স্পেসিফিক ধারায় আমরা থানায় মামলা নেই এবং তদন্ত করি। তদন্ত রিপোর্ট আমরা আদালতে জমা দিই। আদালত থেকে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হলে তখন আমরা তাদেরকে গ্রেফতার করি। বর্তমানে জেলায় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, সমাজসেবা সমবায় সমিতি কর্তৃক অনুমোদিত বৈধ এনজিও ও সমিতির সংখ্যা 1179টি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির। আমরা সরাসরি যাব আলোচনায়। রাজশাহীতে প্রায় বৈধ এনজিওর সংখ্যা 1179টি। এর মাঝেও কিন্তু কিছু অবৈধ এনজিও বা সমবায় সমিতি তারা বিভিন্নভাবে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে তাদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা কিন্তু পালিয়ে যাচ্ছেন। তো আমরা এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোহাম্মদ ফয়জুল কবির। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই ধরনের অভিযোগ যখন আপনারা পাচ্ছেন, কি ধরনের ব্যবস্থা নেন? আমরা সাধারণত রিসেন্ট রাজশাহী মহানগরীতে এই ধরনের অভিযোগ আমরা পাই নাই, হয়তো অতীতে আসতে পারে। তবে এই ধরনের অভিযোগ আসলে সাধারণত যদি আমরা আইনের ভিত্তির উপর আমরা মামলা নেই, সেটা তদন্ত করে
তাদেরকে আমরা আইনে সুপর্দ করতে পারি। এর বাইরে পুলিশের তেমন কিছু করণীয় থাকে না। তবে যেটা হয় যে আমাদের এনজিও যখন বিশেষ করে সমবায় সমিতিগুলো যখন নিবন্ধন নেয়, এটা যখন একটা ব্যক্তি নির্ভর হয়ে যায়, এই সুযোগটাই নেয়। তো আমার মনে হয় মানে সমবায় সমিতি নিবন্ধনের ক্ষেত্রে আমার মনে হয় যদি পুলিশি তদন্তের ক্ষেত্রে একটা ব্যবস্থা করা যে নিবন্ধন পাওয়ার আগে পুলিশ থেকে একটা ভেরিফিকেশন করা হবে, যেটা এনজিওর ক্ষেত্রে নেওয়া হয়, আমার মনে হয় এই ক্ষেত্রে একটা ভালো ফল আসতে পারতো। এই সমবায় সমিতি ব্যক্তি নির্ভর হওয়ার কারণে তারা করে কি, তখন দেখা গেছে যে সমবায় সমিতি লোন দেওয়ার একটা সিস্টেম আছে, সঞ্চয় নিতে পারে, কিন্তু এইটা ক্ষেত্রে ব্যক্তি নির্ভর হওয়ার কারণে কিছু লোক এটাকে অপব্যবহার করে এই টাকাটা পরে আত্মসাৎ করে চলে যায়। সে বিশেষ করে সাধারণ সদস্যরা তখন একটা বিপাকে পড়ে। আর এনজিওর ক্ষেত্রে যেটাতে এনজিও বিষয়ক ব্যুরো দেখে বা এটা আমাদের প্রিলিমিনারি তারা হয়তো তদন্ত করে রেজিস্ট্রেশন নেয়, পরে দেখা গেছে কিছু সদস্য যারা বিশেষ করে নেতৃস্থানীয় তারা হয়তো কিছুটা এই সুযোগে ব্যবহার করে কিছুটা অপব্যবহার করে। তবে রেজিস্ট্রেশন বিহীন কেউ যদি টাকা নেয় অথবা কেউ যদি কোনো সঞ্চয়কে সাথে বেআইনি আমাদের কাছে আসলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেই। তবে আমার ধারণা রাজশাহী মেট্রোপলিটনকে এই রিসেন্ট কোনো ধরনের ঘটনা ঘটে নাই, তারপর আমরা এইভাবে সতর্ক আছি। তো এই ক্ষেত্রে যেটা হলো একটা কথা আছে, মানে লুবে মানে অতি লুবে পড়ে, বিশেষ করে ব্যাংকে যেহেতু একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, ব্যাংকের সঞ্চয়ের ইয়াটার পর ট্যাক্স কাটে গভর্নমেন্ট, ব্যাংকের ইয়াটাও কম মানে লভ্যাংশটা কম দেয়, এই সুযোগটাই তারা সাধারণ জনগণ থেকে নিয়ে বিশেষ করে যারা একটু সঞ্চয়মুখী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে নেওয়ার পরে কিছুদিন লভ্যাংশ দেয়, যখন দেখা গেছে এটা এই অংশটা ব্যাপক হয়ে যায় তখন তারা কিন্তু এখান থেকে চম্পট দেয় এরকম। এবং যারা পালিয়ে যাচ্ছে তাদের একটি বড় অংশই কিন্তু তারা এই কোটি কোটি টাকা নিয়ে কিন্তু বিদেশে পাড়ি জমাচ্ছেন, যাদেরকে আসলে পরবর্তীতে ধরা সম্ভব হচ্ছে না, আইনের আওতায় আনা আসলে যাচ্ছে না। এইটি একটি বড় সমস্যা। তো এই সমস্যাটা আসলে কিভাবে কাটিয়ে ওঠা যায় বলে আপনি মনে করেন? একটু বিদেশ যাওয়ার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা কিন্তু আপনার আদালতের নির্দেশ, আমরা জানেন যে মহামান্য হাইকোর্ট থেকে একটা আদেশ আছে, মানে আদালতের নির্দেশ ছাড়া আমরা কাউকে বিদেশ যাওয়ার আটকানোর কোনো সুপারিশ করতে পারি না। তো দেখা গেছে মামলা হইলে মামলা অভিযোগ করতে করতে মামলা হয়, তদন্ত হয়, এই হয়তো তাৎক্ষণিক চলে যায়। তবে কিন্তু যদি আদালত নিষেধাজ্ঞা দেয় সে আর বাংলাদেশে কিন্তু ব্যাক করতে পারবে না, তখন কিন্তু আদালত এয়ারপোর্টে তাকে আটকানো হবে যদি ওয়ারেন্ট থাকে। এক্ষেত্রে কিছু কিছু হতে পারে। আবার অনেকে আছে যে মনে করেন এই রাজশাহীতে একটা ঘটনা ঘটে সে আবার চলে গেল কুড়িগ্রাম, তখন কুড়িগ্রাম মানুষ জানে যে রাজশাহীতে একটা ঘটনা সে ঘটাইছে, এরকম কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে। তো বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমাদের এমন ইয়াতে নলেজে নাই। তবে এই ক্ষেত্রে আমাদের নিয়ম হলো যে অভিযোগ করে যে আমরা বিজ্ঞ আদালতের পারমিশন নিয়ে আমাদেরকে ইমিগ্রেশনে লিখতে হয়, যার জন্য এটা একটা লেন্দি প্রসেস। এই ফাঁকে হয়তো কেউ বিদেশ চলে যেতে পারে। তবে আমরা যদি এরকম এই ধরনের পাই, আমরা কিন্তু বিজ্ঞ আদালতের নিয়ে নির্দেশন নিয়ে আমরা ইমিগ্রেশন দিই, তখন সে যেটা হবে সে হয়তো বিদেশ থেকে আসলে কোনো সময় আসলে সে হয়তো তার এয়ারপোর্টে তাকে ধরা সম্ভব হবে। গ্রাম পর্যায়ে আমরা দেখি যে এটা দৌরাত্ম্য কিন্তু অনেক বেশি। তো আসলে গ্রাম পর্যায়ে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হওয়া উচিত কিনা, যে আসলে লোভে পড়ে এই বিভিন্ন এনজিও বা সমবায় সমিতির এই প্রতারণার ফাঁদে পা না দিয়ে আসলে তারা বৈধভাবে যত টাকা ইনকাম করে সেটির উপর আসলে জোর দেওয়া উচিত কিনা, কারণ এটার জন্যই তো তারা আসলে বেকায়দা পড়ছে। না, এটা আপনি ঠিকই বলছেন যে এটা তো অবশ্যই আমরা সচেতন করি। আমরা যেখানে জন্য কমিটি পুলিশ সভা করি, বিশেষ করে আমরা যখন মানে ওপেন হাউস ডে করি বলি, কিন্তু বিষয়টা হচ্ছে যে সব মানুষ তো এখনো এত সচেতনমূলক আসে না। বিশেষ করে এই সচেতনের ফাঁকে অথবা তারা এমনভাবে বিভ্রান্ত করে কিছুদিন লাভ দেয়। ধরেন মনে করেন হয়তো পাশের লোক লাভ পাইছে 3 মাস, পাশে আরেকটা লোক কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে। যখন এটা ব্যাপক আকারে হয়ে যায় তখন তারা কিন্তু এখান থেকে একটা হঠাৎ করে মানে অফিসে গোটায় চলে যায়, তখন সাধারণ মানুষগুলো বিপাকে পড়ে। তাই মনে করি সাধারণ জনগণ ওই ব্যাংকিং সিস্টেম, আর বিশেষ করে গ্রামের অনেক লোক এখনও ব্যাংকিং সিস্টেম থেকে দূরে আছে, এই সুযোগটাও তারা নিচ্ছে। বিশেষ করে যেটা বলে অতি লোভে তাঁতি নষ্ট, এই সুযোগটাই তারা ব্যবহার করে সাধারণ মানুষকে বেশি বিভ্রান্ত করছে। আমি মনে করি আইনটা একটু কঠোর হওয়া উচিত, যে এইসব পথে প্রতারণা খেলে যাতে পুলিশ দ্রুত অ্যাকশনে নিতে পারে, অথবা তাদেরকে জামিনের ক্ষেত্রে যদি একটু কঠোরতা করা হয়, তাহলে হয়তো এই ক্ষেত্রে হাটটা যেটা হয় প্রতারণা মামলাগুলা মানে বিজ্ঞ আদালতে সহজে তারা জামিনে বেরিয়ে গেলে তখন যেটা হয় দীর্ঘদিন, আমরা জানেন যে মামলা তো সহজে শেষ হয় না, দীর্ঘ সময় থেকে মানুষ মনে করে টাকা গেছে আমি আবার আদালতে যাব, সাক্ষী দিব, আমার নিজস্ব অ্যাডভোকেট রাখতে হবে, ফি দিতে হবে, এই জন্য মানুষ আদালতে যায় আমাদের কাছে দ্বারস্থ। কিন্তু আমরা তো আর টাকা জোর করে আদায় করতে পারি না, আমরা যেটা পারি আদালতে সুপর্দ করতে পারি। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনারা শুনছিলেন তিনি নানা পরামর্শ দিচ্ছিলেন। এই সংকটগুলো আসলে দূর হলে এই সমস্যার উত্তরণ সম্ভব বলে আসলে মনে করেন এই সংশ্লিষ্টরা। তো আমাদের কাছে এই ছিল এখন পর্যন্ত রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি ছিলাম রাজশাহীতে, সহকর্মী সাইফুর রহমান রকি এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি।
বগুড়ার মহাসড়কে যানবাহনের গতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা। পরিসংখ্যান বলছে চলতি বছরের 7 মাসেই সড়ক দুর্ঘটনায় গড়ে 13 জন করে প্রাণ হারিয়েছেন। অনেক ক্ষেত্রে আইনি ঝামেলা এড়াতে স্বজনরা পুলিশকে না জানিয়েই মরদেহ দাফন করে ফেলেন। এজন্য নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। কখনো দাঁড়িয়ে থাকা যানবাহনে ধাক্কা, কখনো মুখোমুখি সংঘর্ষ, আবার কখনো পেছন থেকে চাপা দেওয়া। প্রতিটি দুর্ঘটনার দৃশ্য আলাদা হলেও কারণ একই, বেপরোয়া গতি, ক্লান্ত চালক আর নিয়মের প্রতি উদাসীনতা। সর্বশেষ 7 আগস্ট বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় বেপরোয়া বাসের চাপায় দাঁড়িয়ে থাকা 7 শ্রমিক নিহত হন। একই দিন বিকেলে ওই এলাকাতে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ হারান এক দম্পতি। চলতি বছরের প্রথম 7 মাসে শুধু বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 31 জন, আর ঢাকা রংপুর ও বগুড়া নাটোর আঞ্চলিক মহাসড়কে প্রাণ গেছে আরও 59 জনের। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 55 জন এবং মামলা হয়েছে 82টি। প্রশাসন সচেতন হলে এটাকে সমাধান করা সম্ভব। ড্রাইভারের চোখে ঘুম থাকলে, ড্রাইভার যদি তারপরও গাড়ি ড্রাইভ করে, তখন দুর্ঘটনা ঘটে। ফিটনেসবিহীন গাড়ি চলাচলের কারণে হচ্ছে আপনার এই সমস্যাগুলো ঘটে। আমরা যদি সচেতন না হই, হাজার সরকার আসলেও তো কিছুই করতে পারবে না। দুর্ঘটনা রোধে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের আরও সতর্ক থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। আঞ্চলিক মহাসড়কে অবৈধ যেসব গাড়িগুলি, বিশেষ করে ব্যাটারি চালিত গাড়িগুলি, এগুলা মহাসড়ক থেকে উচ্ছেদ করতে হবে। পথচারী থেকে শুরু করে যারা গাড়ি চালায় প্রত্যেকের দায়িত্ব আছে, যার যার জায়গা থেকে সচেতন এবং দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তাহলে হয়তো এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারবো এবং অনেকটা ডেভেলপ করতে পারবো। সচেতনতার বিকল্প কিছু নাই, কারণ আইন প্রয়োগ করে আমি হয়তো সেইখানে থামাতে পারবো, কিন্তু কিছু দূর গিয়ে অ্যাক্সিডেন্ট যে ঘটবে না সেটার গ্যারান্টি কেউ দিতে পারে না। এই জন্য সবারই সচেতনতার প্রয়োজন আছে। ঢাকা রংপুর ও বগুড়া নাটোর আঞ্চলিক মহাসড়কের অন্তত 20টি স্থান এখন পরিণত হয়েছে দুর্ঘটনার হটস্পটে। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। বিভাগীয় সময় আরও থাকছে। নিষেধাজ্ঞার পরও ভূগর্ভস্থ পানি উত্তোলন, আবাদে গভীর নলকূপ ব্যবহার করছেন চাঁপাইনবাবগঞ্জের চাষিরা। ওপরের পানি ব্যবহারের তাগিদ কৃষি বিভাগের। পাবনায় অস্বাভাবিক হারে বেড়েছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। সম্প্রতি কুকুরের আক্রমণে আহত হয় মায়ের কোলে থাকা 7 মাসের শিশু। এছাড়া গেল 2 সপ্তাহে জেলায় নারী ও শিশুসহ কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন অন্তত অর্ধশত। পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ স্থানীয়রা। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। শুধু রায়হানি নন, বেওয়ারিশ কুকুরের আক্রমণে দৃষ্টিশক্তি হারানোর উপক্রম 7 বছরের শিশু আরাফাত শেখের। একইভাবে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অর্ধশত আহত রয়েছেন জেলায়, অথচ উদাসীন পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসন বলে দাবি এলাকাবাসীর। কুত্তাগুলো এখন বাচ্চা কাচ্চা বয়স্ক মানুষকে কামড়াইছে। কুকুরগুলো মাইনে দিলে পরে সবার জন্যই ভালো। সরকার বলতেছে সব জায়গায় ফ্রি ভ্যাকসিন দিচ্ছি, কিন্তু আসলে ফ্রি ভ্যাকসিন তো কেউ পাচ্ছে না। এগুলো সরকারিভাবে দেওয়ার কথা, কিন্তু এগুলা তা দিচ্ছে না। রোগীগুলো বাইরে থেকে কিনতে, সবাই তো আর সমান না। নার্স হিসেবে যতটুকু সেবা প্রদান করে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করছি ভালোভাবে সেবা দেওয়ার জন্য। কয়েকটা রোগীর অবস্থা বেশি ইনজুরি হওয়ার কারণে আমাদের হসপিটালে ভর্তি দেওয়া হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং এবং সমন্বয় সভাতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পানি সম্পদ অধিদপ্তরের সাথে সমন্বয় করে পৌরসভা এটার একটা ব্যবস্থা নেবে। ইতিমধ্যে আমরা পানি সম্পদ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি এবং আমরা এটা খুব দ্রুত একটা নিধনের একটা ব্যবস্থা নেব। গত 1 মাসে জেলায় কুকুরের কামড়ে আহত হয়েছেন শিশুসহ অন্তত শতাধিক নারী পুরুষ। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। বৈরী আবহাওয়ায় নওগাঁয় বেড়েছে নিউমোনিয়া, জ্বর, সর্দি সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। গত 24 ঘন্টায় সদর হাসপাতালে 34 শিশু ভর্তি হয়েছে। বাড়তি রোগীর চাপ থাকায় বেড সংকটে মেঝেতেও চলছে চিকিৎসা। বেশিরভাগই নিউমোনিয়া, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত। চিকিৎসকরা বলছেন আবহাওয়ার তারতম্যে ভাইরাসজনিত রোগের প্রকোপ বেড়েছে। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে হাসনাপাড়া স্পার।
ইতোমধ্যে মাটি ধসে পড়ার পাশাপাশি সৌন্দর্য বাড়াতে লাগানো একটি বটগাছ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আশঙ্কা দেখা দিয়েছে স্পারের সঙ্গে সংযুক্ত চলাচল সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ার। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন ঠেকাতে শুরু হয়েছে অস্থায়ী কাজ। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। নদীটি রক্ষার বাঁধের স্পারের আশপাশে ফাটল, আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের মানুষ। বগুড়ার ধনুটের শহরাবাড়ির খতনা শুকাতে এবার যমুনার ভাঙনের কবলে সারিয়াকান্দির হাসনাপাড়া। সম্প্রতি নদীটির রক্ষা বাঁধের স্পারের অংশ বিশেষ চলে গেছে নদীগর্ভে। এমনকি স্পারের সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো একটি বটগাছও নদীতে বিলীন হয়। এতে করে স্পারের সঙ্গে থাকা গ্রামীণ পাকা সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এটা গেলে তো আমাদের তো মনে করেন যে এলাকাটা আমাদের একবারে ধ্বংস হয়ে যাবে। মানে ভাঙ্গে কাজ করে এভাবে করতে করতে মানে এত দূর চলে এসে গেছে। আমরা থুইয়া বাইরে মুখ চলে গেছি, আসে আর একটা জিনিস পাইনি। টেবিল চেয়ার যা ছিল ঘর সব কিছু নদীর মধ্যে গেছে। এ অবস্থায় ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে তাৎক্ষণিকভাবে বালু ভর্তি জিও টিউব এবং জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং দেখছেন যে অনেকটাই ভাঙন রোধ করা সম্ভব হয়েছে। আমরা সার্ভে করছি, ম্যাথমেটিক সার্ভে করছি। সার্ভে রিপোর্টের ভিত্তিতে যেখানে যেখানে স্কাউরিং হয়েছে সেখানে কিন্তু আমরা বস্তাগুলো ডাম্পিং করছি। এখন পর্যন্ত নদীটির রক্ষা বাঁধের স্পারের 30 মিটার অংশ চলে গেছে নদীগর্ভে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বিভাগীয় সময় আরও থাকছে। চরম লোডশেডিংয়ে গরম থেকে বাঁচতে বেড়েছে হাত পাখার চাহিদা। নওগাঁয় তাল পাখা তৈরির ধুম, সুদিন ফিরেছে কারিগরদের। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় নিষেধাজ্ঞা সত্ত্বেও ভূগর্ভস্থ পানি উত্তোলন করে চাষাবাদ করছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষক। তারা বলছেন গভীর নলকূপের পানি ব্যবহার না করলে বেশিরভাগ জমি পতিত থাকবে। বিকল্প উপায়ে ভূপরিস্থ পানি ব্যবহারের তাগিদ কৃষি বিভাগের। আর নদী ও খালের পানিতে চাষাবাদের ব্যবস্থা নিতে পরিকল্পনার কথা জানায় বিএমডিএ। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, শাহজাহান আলীর ছবি নিয়ে রিপোর্ট। রোপণ করা হচ্ছে আমনের চারা, কেউ প্রস্তুত করছেন জমি, সেখানে পানি দেওয়া হচ্ছে গভীর নলকূপ থেকে। আমন আবাদের জন্য চাঁপাইনবাবগঞ্জের কৃষক অপেক্ষা করেন বৃষ্টির জন্য। তবে চলতি বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আবাদের জন্য গভীর নলকূপের পানি ব্যবহার করছেন তারা। এদিকে গত বছর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর 25টি উপজেলার 884টি মৌজাকে উচ্চ পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করে ভূগর্ভস্থ পানি উত্তোলনে নিষেধাজ্ঞা দেয় সরকার। খাবার পানি ছাড়া এসব এলাকায় অন্য কোনো কারণে পানি তোলা যাবে না। কৃষক বলছেন, নলকূপ ব্যবহার না করলে বেশিরভাগ জমি পতিত থাকবে। পানি এখন দিন দিন কমে গেছে। আজ পানি হয়েছে, মনে হচ্ছে মাঠে পানি দেখতে পাইছে, কিন্তু এর আগে তো ডিপ ছাড়া আবাদ হয়নি। লিয়ার থেকে আপনার পানিটা না পাওয়ার কারণে তল থেকে একবারে মোটরের সাহায্যে আপনার কি ইয়ার সাহায্যে আপনার পানি তুলে চাষাবাদ করতে হয়েছে। বর্ষার পানি দিয়ে আগে চাষাবাদ হয়েছে, এখন ডিপ ছাড়া আর কি হয় না পানি। বর্ষার পানি না থাকার কারণে খরচটা বেড়ে যাচ্ছে। বরেন্দ্র অঞ্চলে পানির স্তর রক্ষায় বিকল্প উপায়ে ভূ উপরিস্থ পানি ব্যবহারের তাগিদ কৃষি বিভাগের। অন্যদিকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি সহ নদী ও খালের পানিতে চাষাবাদের পরিকল্পনা নেয়ার কথা জানায় বিএমডিএ। কৃষকদেরকে এই বৃষ্টির পানি হারভেস্ট করে রাখার জন্য বলা যায় যে প্রতিটি জমির পাশে ছোট্ট একটা পুকুরের মতো করে যে পাত কোয়া বলা হয়, সেটা করে যেন তারা পানিতে সংগ্রহ করে রাখে, যখন খরা মৌসুম আসবে তারা যেন ব্যবহার করে। নদীর পানি যদি সেচ কাজ ইউজ করতে পারি তাহলে এই অঞ্চলে ভূগর্ভস্থ পানির উন্নয়ন ঘটবে এবং পানির স্তর যে পর্যায়ে আছে আর নিচে নামবে না, বরঞ্চ এটা উপরে উঠবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 53,800 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বর্ণাঢ্য আয়োজনে নাটোরে স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সকালে শহরের উপশহর মাঠ থেকে র্যালি বের করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক ঘুরে কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে শেষ করেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংস্কারের অভাব ও জনবল সংকটে বেহাল অবস্থায় পড়ে আছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ রেল স্টেশন, যার নেতিবাচক প্রভাব পড়েছে এই অঞ্চলের কৃষি ও বাণিজ্য খাতে।
তাই পর্যাপ্ত জনবল নিয়োগ ও রেল স্টেশনটির সংস্কার করে পুনরায় চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের রিপোর্টে। একটি রেল স্টেশনের বদৌলতে বদলে যায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা। পোল্ট্রি শিল্প ও কৃষি নির্ভর অঞ্চল হিসেবে সমৃদ্ধ এই এলাকার পণ্য ট্রেনে করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হতো, কিন্তু বর্তমানে জামালগঞ্জ স্টেশনে থামছে না ঢাকাগামী কোনো ট্রেন। যাত্রা বিরতি না থাকায় উৎপাদিত পণ্য নিয়ে চরম বিপাকে এ অঞ্চলের মানুষ। এখানে কোনো ভালো স্টেশন না থাকার কারণে আমরা ভোগান্তির শিকার হই, বিশেষ করে পর্যটকরা। 2 নম্বরে গাড়ি এখানে চলাচল করে, 1 নম্বর লাইনটা কাজা পরিত্যক্ত হওয়ার কারণে বিভিন্ন যন্ত্রাংশ জিনিসগুলো চুরি হয়ে যাচ্ছে। বর্তমানে স্টেশনটিতে রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তিতুমির এক্সপ্রেস এবং পার্বতীপুর জংশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রকেট মেল ট্রেন দিনে একবার 2 নম্বর রেল লাইনে দাঁড়ালেও সেখানে শিশু, বৃদ্ধ ও রোগীদের উঠতে বেশ কষ্ট পোহাতে হয়। তড়িঘড়ি করে ট্রেনে উঠতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কোনো শৌচাগার নাই এবং এখানে যাত্রীদের যে ন্যূনতম যে যাত্রী সেবার মান এখানে বিঘ্নিত হইতেছে। আর এখানে ট্রাফিক কোনো কার্যক্রম পরিচালিত না হওয়ার কারণে স্টেশনটি একদম জরাজীর্ণ। কর্তৃপক্ষে যোগাযোগ করা হচ্ছে, আশা করা যায় অল্প সময়ের মধ্যে এগুলো হয়তো জনগণের চাহিদা অনুযায়ী এই বিষয়গুলো সমাধান করা যাবে। 2016 সালে স্টেশন মাস্টারের অনুপস্থিতি ও তীব্র জনবল সংকটে সিগন্যালিং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। এ সময় আরও একবার, নওগাঁর পাইকারি মোকামে সব ধরনের চালের দাম কেজিতে কমেছে 1 থেকে 2 টাকা পর্যন্ত। মিলাররা বলছেন বিদেশে সুগন্ধি চাল রপ্তানি বন্ধ ও সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি চালু হওয়ায় প্রভাব পড়েছে বাজারে। এ বিষয়ে বিস্তারিত জানবো। নওগাঁর চাল বাজারে আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যাব তার কাছে। রকি, চলতি মাসের শুরু থেকেই চালের দাম লাফিয়ে বাড়ছিল, বিশেষ করে মোটা এবং সরু চালের 2 থেকে 3 টাকা বা প্রকারভেদে 4 টাকা। অন্যদিকে সুগন্ধি যে জাতগুলো রয়েছে এই চালের দাম কিন্তু অনেকটাই লাফিয়ে বাড়ে, 30 থেকে 40 টাকা পর্যন্ত পার কেজিতে এরকম বাড়তি দরের প্রভাব এই নওগাঁর মোকামে আমরা দেখছিলাম। তবে এই সপ্তাহে এসে সব ধরনের চালের দাম আবার কিছুটা নিচের দিকে এসেছে। বিশেষ করে সরু এবং মোটা চাল 2 টাকা পর্যন্ত আমরা কমতি দেখছি এবং এই এছাড়া যেটা সুগন্ধি চিনি গুঁড়া চাল বলা হয় এই চালের দাম 4 থেকে 5 টাকা পর্যন্ত আমরা কমতির দিকে এখানে আমরা দেখছিলাম। আসলে চালের বাজার এরকম নিচে নামার পিছনে ব্যবসায়ীরা যে যুক্তি দেখানোর চেষ্টা করছেন, একদিকে ধানের বাজার কিছুটা নামিয়ে দেওয়া হয়েছে বা কমেছে, অন্যদিকে বিদেশে রপ্তানি হচ্ছিল যে সুগন্ধি জাত সেই রপ্তানির প্রক্রিয়াটি এই মুহূর্তে বন্ধ রয়েছে, এরকম একটি অজুহাত। পাশাপাশি খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এই মুহূর্তে 15 টাকা কেজিতে বিভিন্ন নিম্ন আয়ের মানুষের মাঝে চাল খাদ্য বিভাগ সরবরাহ করছে। সব মিলে এরকম একটি চালের বাজারে এই বাজার ব্যবস্থাপনার উপর একটা প্রভাব আমরা দেখছি এবং এই কারণেই চালের দাম অনেক নিচে নেমে এসেছে। আমরা এখানে দেখছিলাম মিনিকেট যে চাল বা কাটারি, এই চালটি বিগত দিনে অনেকটাই কিন্তু 55-56 টাকা বিক্রি হয়েছিল, সেটি এখন 54 বা 53 টাকায় নেমে এসেছে। এছাড়া অন্যান্য যে জিরা এবং সম্পা কাটারি ছিল সেটিও কিছুটা 76-75 টাকা প্রতি কেজিতে কেনা বেচা হচ্ছে। এরকম একটি মোটা, সরু, চিকন সব ধরনের চালের বাজার নিচে নেমে আসার কারণে কিছুটা সাধারণ মানুষের ভিতর স্বস্তি। তবে তারপরও ভোক্তাদের পক্ষ থেকে যে বিষয়টি বলা হচ্ছে, যেভাবে লাফিয়ে দর বাড়ানো হচ্ছে আসলে সেই তুলনায় কমতির হার অনেকটাই কম। আবার ধানের জায়গাটায় কিন্তু অনেকটাই প্রতি মন 200 টাকা, 180 টাকা বা 100 টাকা পর্যন্ত নিচে নামিয়ে দেওয়া হয়েছে। একটা বাজার অসম বাজার ব্যবস্থাপনা কিন্তু মিলারদের পক্ষ থেকে এই ধান এবং চালের এই যে পরিস্থিতি এটিকে আসলে খতিয়ে দেখার জন্য ভোক্তাদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে। এই ছিল সার্বিক নওগাঁ চালের বাজারের খবর আমার কাছে। নওগাঁ থেকে চালের বাজার সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। দেখছেন বিভাগীয় সময়, সঙ্গে থাকুন। একদিকে তীব্র গরম, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং। আধুনিক বৈদ্যুতিক পাখার স্তব্ধতায় মানুষের একমাত্র ভরসা এখন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাত পাখা। আর এই চাহিদাকে কেন্দ্র করেই নওগাঁর ভালাইন গ্রামের ঘরে ঘরে চলছে তাল পাখা তৈরির ধুম। গ্রামের নারী পুরুষের নিপুণ ছোঁয়ায় তৈরি এই পাখা শুধু শীতল বাতাসই দিচ্ছে না, ফেরাচ্ছে বহু পরিবারের সচ্ছলতা। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। হাত পাকার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। বিদ্যুতের আসা যাওয়ার খেলায় যখন যান্ত্রিক ফ্যান অচল, তখন প্রাণ বাঁচাতে মানুষের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে তাল পাখা। নওগাঁর ভালাইন গ্রাম,
লোডশেডিংয়ের এই সংকটকাল যেন সুদিন ফিরিয়ে এনেছে এই গ্রামের পাখা কারিগরদের। ভালাইন গ্রাম শুধু এখন একটি নাম নয়, বরং তালপাখার এক বিশেষ শিল্পপল্লী হিসাবে পরিচিতি পেয়েছে। অল্প দামের এই পাখা যেমন সাধারণ মানুষকে গরমে দিচ্ছে প্রশান্তি, তেমনি গ্রামের মানুষের মিলছে অর্থনৈতিক মুক্তি। বিদ্যুতের খুবই সমস্যার কারণে পাখার চাহিদাটা বেশি হচ্ছে। পুরুষেরা গাছ থেকে সংগ্রহ করে আনেন তালের পাতা, আর সেই পাতাকে নিপুণ কারুকার্যে রূপ দেন বাড়ির নারীরা। কেউ রঙিন সুতায় বুনছেন পাখা, কেউ আবার বৃত্তাকারে দিচ্ছেন লাল সবুজের প্রলেপ। ধারালো কাঁচির ছোঁয়ায় সমান করা হচ্ছে পাখার চারপাশ, যেন তাতে ফুটে ওঠে এক চিলতে শিল্প। পুঁজি হাতা পাই না, যার কারণে অল্প দাম আমরা বিক্রি করি, প্রচন্ড খাটনি। 20 টাকার মাল 15 টাকা কয়, এখন বেচাই লাগবে 22 টাকার দরকার, চুল পুলক খিলান লাগবে। 35-40 জনের মতো আমরা এখানে লোক আছি। আমাদের মনে করেন যে সরকারি কোনো রকম অনুদান আমরা পাই না। তালপাখার এই কারিগরদের বিভিন্ন এনজিও থেকে চড়া সুদের ঋণ নিয়ে কারবার করতে মুনাফা চলে যাচ্ছে ফরিয়াদের পকেটে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, এসব প্রান্তিক উদ্যোক্তাদের মান উন্নয়নে দরকার সরকারি প্রকল্প। তবে জেলা সমাজসেবা অফিস বলছে, তৃণমূল এসব উদ্যোক্তাদের প্রশিক্ষণের আওতায় আনতে কাজ চলছে। এদের যদি স্বল্প সুদের যদি ঋণ দেওয়া হয়, তাহলে কিন্তু এটা আরো উন্নত হবে এবং তাদের জীবনযাপন মানটা অনেকটা উন্নত হবে। তাদের জরিপ এবং প্রশিক্ষণ এবং বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আরএসএস ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তোলার সম্ভাবনা রয়েছে। নওগাঁর ভালাইন গ্রামে অন্তত 500 পরিবার এই পাখা তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অনুমোদনহীন সমবায় সমিতি ও এনজিওর ছড়াছড়ি, রাজশাহীতে কোটি কোটি টাকা হাতিয়ে লাপাত্তা চক্র, মুনাফার লোভে পড়ে সর্বশান্ত অনেকে, প্রতিকার চান ভুক্তভোগীরা। দুর্ঘটনার হটস্পট বগুড়া, নাটোর, রংপুর মহাসড়কের 20টি পয়েন্ট, 7 মাসে 90 জনের প্রাণহানি, আহত অর্ধশতাধিক, বেপরোয়া গতিসহ নিয়ম না মানাই কারণ। এবং পাবনায় বেড়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাত, 2 সপ্তাহে নারী শিশুসহ আক্রান্ত অন্তত অর্ধশত, প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ স্থানীয়রা। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে, এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাত আরা যশোয়া। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।